নেকলেস এটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি লিখেছেন গিদা মোপাসা। ইনি হচ্ছেন মূল ইংরেজি লেখক। এটার অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার। নেকলেসের কিছু প্রয়োজনীয় তথ্য আমরা জানি। এখানে আমরা দেখব গোলাপি রং, এখানে দেখব সিংহ মানবীর হাসি, উজ্জ্বল রৌপ্য পত্রাদি, নানা তিয়ারের সমভূমি, দেখব বিরল পাখি ভরত পাখি, আমরা এখানে জানবো রোহিত মাছ বা রুই মাছ সম্পর্কে, আমরা এখানে গোলাপ ফুলের কথা জানবো, আমরা দেখব মুরগির পাখনা, স্যাটিনের বাক্স। এখানে একটি বারের নাম আছে, সেটা হচ্ছে রবিবার। দুটি মাসের নাম জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। এখানে একটি নদীর নাম আছে সিন নদী। একটি কালের কথা আছে, সেটা গ্রীষ্মকাল। আরেকটা রাস্তার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মর্টার স্ট্রিট। আমরা সামগ্রিক আলোচনা করি। এই গল্পে আমরা দেখেছি মেয়েদের অযাচিত উচ্চাভিলাষ ও অসম্ভব ব্যর্থতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে গল্পে। দ্বিতীয়ত, প্রত্যাশা ও উচ্চাভিলাষ থাকা ভালো, কিন্তু তা পূরণ নাও হতে পারে, তা মনে রাখা উচিত। এরপরে আমরা দেখি যে মাতিলদা লইসেলের ছিল কল্পনা বিলাস। তার বিলাসমূলক লোভের পরিণতি দেখা গেছে এই গল্পে। এছাড়া আমরা দেখেছি এই গল্পে মাদাম লইসেল নামক এক নারীর জীবনের করুণ যন্ত্রণা এখানে প্রকাশ পেয়েছে। আরও আমরা দেখেছি যে অভিজাত্যের প্রতি যে লোভ এবং নিজের যা আছে তাতে সন্তুষ্ট না থাকার পরিণাম যে কত ভয়াবহ, তা এই নেকলেস গল্পের প্রধান উপজীব্য বিষয়। এই গল্পে মাদাম লইসেলের স্বামী পেশায় ছিলেন একজন জনশিক্ষা বিভাগের অফিসার কেরানি। এই নেকলেস গল্পের পরিসমাপ্তি অপ্রত্যাশিত ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। আর এই আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আমরা গল্প শেখার কিছু কৌশল জানবো। আমরা এখানে দেখব আত্মগ্লানি বা পরিস্থিতি বা তার পরিবর্তন। আমরা এখানে দেখব আশ্চর্য সুন্দর। আমরা এখানে দেখব অতৃপ্ত আকাঙ্ক্ষা। আমরা এখানে দেখব অন্তর্দাহন। আমরা এখানে দেখব দাম্ভিকতা। আমরা এখানে দেখব আত্ম উপলব্ধি। আমরা দেখব উচ্চাকাঙ্ক্ষার দহন। এখন আমরা এক এক করে প্রত্যেকটা আলোচনা করি। প্রথমে হচ্ছে আত্মগ্লানি বা পরিস্থিতি, তার পরিবর্তন কিভাবে হয়েছিল। এই গল্পে আমরা দেখেছি মাতিলদা একজন চমৎকার তরুণী। সে ছিল সুরুচিপূর্ণ ও বিলাসী মানসিকতার অধিকারী। পরিবার থেকেই সে সৌন্দর্য, মাধুর্য ও বুদ্ধির নমনীয়তা সম্পর্কে সজাগ ছিল। তার জন্ম সুরুচিপূর্ণ অভিজাত পরিবারে হলেই ভালো হতো, কিন্তু এই নিয়তির ভুলেই সে যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। অথবা আমরা বলতে পারি যে নিজের রূপ যে সৌন্দর্য, যারা অন্ধ তারা পৃথিবীতে শুধু নিজেকেই চেনে। নিজের এই অহমিকায় তারা ভুলে যায় তাদের শিকড়ের কথা, তাদের অতীতের কথা, তাদের কোথা থেকে এসেছিল সেই কথাগুলো তারা ভুলে যায়। কারণ মাতিলদা একজন অপ্সরী, কিন্তু তার অপরাধ, তার জন্ম এক কেরানির ঘরে। তার বাবা মাও তাকে বিয়ে দেয় আর এক কেরানি পরিবারের। এই পরিচয়ে তার জীবনকে যেন একরাশ অভিশপ্তের কালো ছোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। এই নিজ রূপের অহমিকায় নিমজ্জিত হয়ে তার বিবেক তার শিরায় শিরায় ঘুরছে। তার অপারী সৌন্দর্যের যে আলোক ছটায় যেন মলিন রাতও নীলচে আভায় প্রজ্বলিত হতে চায়। তার এই সৌন্দর্য, সহজাত চাতুর্য, প্রকৃতিগত সৌন্দর্য আর বুদ্ধির এই নমনীয়তা তাকে যেন সাধারণ মেয়ে থেকে অসাধারণ মেয়ে হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। তাই তার সেই বিবেক তাকে ক্ষণে ক্ষণে ধিক্কার দেয়। এই রূপ যেন অমাবস্যার অন্ধকারে হঠাৎ
জেগে ওঠা মায়াবী জ্যোৎস্না, যাকে পৃথিবীর বুকে মানায় না। দরিদ্র পরিবারে ছোট কুটির তার চিরায়ত সৌন্দর্যকে কি করে কেন জানি গ্রহণ করতে অনিচ্ছুক। নিছক এই নিয়তির ভুলে তার জন্ম হয়েছে সেই পরিবারে। এখন দেখব আশ্চর্য সুন্দরটা কি, আশ্চর্য সুন্দর কিভাবে আসছে। জীবন কখনো সমান্তরাল পথে চলে না। এই মেঘ, এই রোদ্দুর, আবার এই মেঘ, এই বৃষ্টি। এর মধ্যেও যিনি পরিতৃপ্তির স্বাদ পান, যিনি পান, তিনি হচ্ছে একজন বড় মনের মানুষ, বড় দিলওয়ালা মানুষ। কি করে আরেকজনের কৃতকর্মের প্রশংসা করতে হয় তা তিনি জানেন। এই অফিসের সামান্য কেরানি কি বা আর তার রোজগার, তারপরেও সন্ধ্যার অনাড়ম্বর ভোজে বসে বউকে বলেন, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো মানুষ কিছু আমি চাই না। অর্থাৎ এরকম ভালো মানুষ আমি আর চাই না। এখন দেখব উচ্চাকাঙ্ক্ষার দহন। এটা কি? আসলে সুরুচিপূর্ণ ও বিলাসিতাপূর্ণ জীবনের প্রতি তীব্র আকর্ষণ থাকে প্রতিটা মানুষের। কারণ স্বপ্ন দেখা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। মাতিলদাও এর ব্যতিক্রম নয়। তার জীবন দারিদ্র্যাচ্ছন্ন, অর্থাৎ দরিদ্র পরিবারের দারিদ্র্য ঘন জীবন তার, কিন্তু দৃষ্টি তার বিলাসী জীবনের প্রতি। চাওয়া তার অফুরন্ত। বাসকক্ষের এই দারিদ্রতার ছোঁয়া, জীর্ণ সব ব্যবহার্য জিনিস, সব কিছুর মধ্যেই কেমন জানি অসম্পূর্ণতা খুঁজে পায়। সুখী হওয়ার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়যাচিকা হওয়ার পূর্ণ বাসনায় তিনি মত্ত হয়ে ওঠেন। কিন্তু দরিদ্র পরিবারের দারিদ্র্যঘন জীবন তার পছন্দ নয়। কামনা, বাসনা, স্পৃহা, অভিলাষ, অভিব্যক্তি পূর্ণ করতে না পারায় বিরক্তি, দুঃখ, হতাশা, ওই নৈরাশ্যপূর্ণ বিচিত্র তার জীবন। এই আত্মরুদ্ধই যেন তার অশান্তির পথকে আরো সহজ করে দিয়েছিল। অতৃপ্ত আকাঙ্ক্ষাটা কি? আসলে এই অতৃপ্ত আকাঙ্ক্ষা মানে অপরিমিত আকাঙ্ক্ষা মানুষকে অতৃপ্ত করে তোলে। সে তৃপ্তির স্বাদ কখনো পায় না। এই অতৃপ্তির বেদনায় যাপিত জীবন তার শূন্য গহ্বর বলে মনে হয়। বাড়ে দীর্ঘশ্বাস, বাড়ে হা হুতাশ। নিজেকে রিক্ত ভেবে বিরক্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়। এই অবশেষে তার মধ্যে একটা পরশ্রী কাতরতা আসে। লুইসেলের বান্ধবী ঐশ্বর্য জুলুস দেখে সে কষ্ট পায়। তার মনে হয় সে যদি তার বান্ধবীর মতো হতে পারত। নিজের কিছু নেই বলে নিজেকে সর্বদা তিনি অসহায় মনে করে। ডুকরে ডুকরে কাঁদে, হতাশায় ডুবে। অভাব তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। নিজের কাছে নিজেকে তখন গরিব বলে মনে হয়। অন্তর্দহনটা কি? অন্তর্দহন এমন একটা বিষয়, এখানে বলা হচ্ছে যে জীবনের বাস্তবতা সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না, ফলে অতিবাহিত করতে হয় কষ্টের জীবন। মনে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু নিজ অবস্থান থেকে ব্যর্থ হওয়ার অস্বস্তিতে ভোগে অনেকেই। তো সেরকমই একজন হচ্ছে মাদাম লুইসেল। তার এই দারিদ্র্যপূর্ণ সাংসারিক জীবনে উচ্চাভিলাষী। লুইসেলের স্বামী সামান্য কেরানি, স্ত্রীর উচ্চাশা, ভাবনা পূর্ণতা দিতেই তাই সে ব্যর্থ। কিন্তু তারপরেও তার একমাত্র ভালোবাসার মানুষটিকে সে সুখী দেখতে চায়। সাধ্যের শেষ সীমা সে কখনোই মাঝে মাঝে বা কখনো কখনো অতিক্রম করে। একদিন খুব খুশি হয়ে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে যারা একটা আমন্ত্রণ নিয়ে এসেছিল, একটা আমন্ত্রণপত্র, কিন্তু সেই আমন্ত্রণপত্রটিও পড়েনি, লুইসেলকে খুশি করতে পারেনি। লুইসেল জানে নিমন্ত্রণ অনুষ্ঠানে যারা আসবে তারা সবাই দামি দামি পোশাক, অলংকার এবং দামি দামি গহনা পরে আসবে। দারিদ্র্য বেশে তার এই উপস্থিতি হয়তো কারো কারো কটূক্তির
সুযোগ করে দিতে পারে। তখন সে স্বামীর উপরে তার ক্ষোভ, অভিমান, রাগান্বিত হয়ে নিমন্ত্রণ সে একবার টেবিলের উপরে ছুঁড়ে মারে। এরূপ অভিমান দারিদ্রতার বিরুদ্ধে যেন এক চরম চটাপাক, মানে চপেটাঘাত, অর্থাৎ মনে হয় যে খুব একটা কষ্টের বিষয়। দাম্ভিকতা কি? দাম্ভিকতা হচ্ছে সংযত, সংক্ষিপ্ততা ও জীবনবোধ, এই তিনটি বিষয় মানুষের অন্তরে ধারণা করা আবশ্যক। কেউ কেউ এগুলো পেতে রেখেই ধাবিত হয় জন্ম, প্রাপ্তি ও নিয়তির পিছনে। এই প্রাত্যহিক জীবনে হয়তো এই বিষয়গুলোর সাথে পরিচিত হতে হয়, হয়ে সে গর্বিত হয়। মাদাম লুইসেলও শৌখিন ও বিলাসী জীবনের কল্পনায় মগ্ন। তার ভিতরে পরিচিত, প্রশংসা ও প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল। বল নাচের দিন মাদাম লুইসেলের ছিল জয় জয়কার। অনুষ্ঠানে সেই ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিপূর্ণ ও সুরুচিময়ী, সুদর্শনা, লাস্যময়ী, হাস্যময়ী। সবাই, এমনকি শিক্ষামন্ত্রী নিজেও তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। তার রূপের বিজয় গর্বে সে যেন বিমোহিত। দাম্ভিকতার ছায়া তার চোখে মুখে লেগে যায়। আনন্দে মত্ত হয়ে সে নৃত্য করছিল। তার সে আবেগ, এত আবেগ ছিল, সে এত আনন্দ করে নৃত্য করছিল। তার এই রূপ সৌন্দর্য তাকে এনে দিয়েছে পরিপূর্ণ বিজয়। যেন তার চোখে মুখে পূর্ণতার মায়াময় রুচিচন্দ্রিমা ঝলমল করছিল। এত কিছু করার পরে তার ভিতরে একটা আত্ম উপলব্ধি আসে। এই সুরুচিপূর্ণ বিলাসী জীবন প্রতিটি মানুষের কাম্য। জীবন সম্পর্কে অনেকেরই গভীর ধারণা থাকে না, ফলে অতিবাহিত করতে হয় কষ্টার্জিত জীবন। মাদাম লুইসেল উচ্চাভিলাষী। তার স্বাদগুলো একসময় সাধ্যের সীমা অতিক্রম করে, আর এই জন্যই মাশুলও দিতে হয়। এই ঋণের ভারে জর্জরিত হয়ে জীবন থেকে তার সেই 10টি বছর ঝরে গেল এই দারিদ্রতার পীড়নে। টাকা পরিশোধ করতে তারা আরও দরিদ্র হয়ে যায়। তারা বুঝতে পারে যে দারিদ্র্যের জীবনের ভয়াবহতা। সামান্য একটি ভুল যা মানুষের জীবনকে উলটপালট করে দিতে পারে। লুইসেল দম্পতি হতাশায় দুমড়ে মুচড়ে যায়নি, বরং তারা বাস্তবের সাথে সংগ্রাম করে নতুন করে তারা বাঁচার সে পথ খুঁজে পায়। আমরা যদি খুব সংক্ষেপে গল্পটি বলি, তাহলে দেখব যে নেকলেস গল্পের প্রধান চরিত্র উচ্চাভিলাষী মাদাম লুইসেল, আর অপ্রধান চরিত্র হলো মসিয়ে লুইসেল। সে শিক্ষা পরিষদের সামান্য একজন কেরানি। তার ঘরে সুন্দরী, আভিজাত্যপূর্ণ স্ত্রী মাদাম লুইসেল, যার অভিলাষী বিভিন্ন দাবি পূরণ করতে পারেনি বললেই চলে। স্ত্রীকে খুশি করার জন্যই সে বহু কষ্টে জনশিক্ষামন্ত্রীর বল নাচের নিমন্ত্রণ কার্ড সংগ্রহ করে, কিন্তু স্ত্রী সে কার্ডটি পেয়ে যে আচরণ করে তার জন্য সে ভিতরে দুঃখবোধ করলেও তার প্রকাশ তিনি করতে পারেননি। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্ত্রীর বান্ধবীর নিকট থেকে তার স্ত্রীর জন্য একটা সে নেকলেস ধার করার জন্য পরামর্শ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে নেকলেসটি হারিয়ে যায়। এই জন্য স্ত্রীর প্রতি তেমন কোনো যে অভিযোগ সে করেননি, কারণ অভিযোগ করার মতো ছিল না। পরিশেষে সেই নেকলেসের ঋণ পরিশোধ করার জন্য সে দ্বিগুণ কঠোর পরিশ্রম করে। এভাবেই তারা আবার নতুন করে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে। এই ছিল এই গল্পের মূল বিষয়। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই, নেই বলতে কিছুই নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে যখন সে দেখা করতে যেত তার ভালো লাগতো না, কারণ
দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট হতো। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ আনন্দিত উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য একটি জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল। তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল। জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লয়সেলের উপস্থিতি কামনা করে। তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে বিদ্বেষের ভাব নিয়ে সেই আমন্ত্রণপত্রটি টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। তার স্বামী মেয়েটিকে বলল, এটা জোগাড় করতে তার অনেক কষ্ট হয়েছে। সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হয়েছে, যেখানে গোটা সরকারি মহল দেখতে পাবে। তখন মাতিলদা খুব বিরক্তির দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে সে বলে, অমন একটা অনুষ্ঠানে কি পরে আমি যাব তুমি মনে করো? আমার কি কোনো ভালো পোশাক আছে? আমার তো কোনো ভালো পোশাক নেই বলে আমি ওই অনুষ্ঠানে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কাঠখানা তাকেই দাও। এই কথাটা শুনে তার স্বামী মনে অনেক দুঃখ আসে, সে দুঃখ পায়। সে প্রস্তাব দেয় আলোচনা করে কিভাবে নতুন পোশাক কেনা যায়, অথবা একটি সাদাসিধে পোশাকের দাম কত। মাতিলদা চিন্তা করে, খুব হিসাবি সেই কিরানি স্বামীর সাধ্যের কথা চিন্তা করে বলে, মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। শুনে তার স্বামীর মুখ ম্লান হয়ে যায়। সে আগামী মাসে শিকারে যাবার জন্য বন্দুক কিনতে 400 ফ্রা সঞ্চয় করেছিল। তা সত্ত্বেও সে জবাব দিল, আমি তোমার 400 ফ্রা দেব। বেশ সুন্দর মার্জিত একটা সাদাসিধা পোশাক তুমি কিনে নিও। চলে আসলাম একটি মজার এবং অনেক আনন্দময় একটি গল্প, নাম হচ্ছে নেকলেস। আজকে নেকলেসের মূল বক্তব্য বোঝানোর চেষ্টা করছি। বিশ্ববিখ্যাত ফরাসি গল্পকার গিদা মোসাপার অন্যতম শ্রেষ্ঠ গল্প হচ্ছে নেকলেস। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত নাটকীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা ও আদর্শ গল্পের স্বীকৃতি লাভ করে। গল্পটির মূল বিষয় ছিল দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী মাতিলদা নামের এক মেয়ে। সে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের মতো জীবনযাপনের জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে শোচনীয় অবস্থায় পতিত হওয়া এবং তা থেকে পরিশ্রমের মাধ্যমে উত্তরণ। নারী মূলত উচ্চাকাঙ্ক্ষী হলেও মাতিলদার নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন নারী ছিলেন। সে মাদাম ফোস্টারের কাছ থেকে ধার করা নকল একটা নেকলেস নিয়েছিলেন, সেটা হারিয়ে ফেলে। অনুতপ্ত এই দরিদ্র মাতিলদার আসল হীরার নেকলেস মনে করে দীর্ঘ 10 বছর প্রায়শ্চিত্ত করে অবিকল একটি হীরার হার কিনে তার মালিককে ফেরত দেয়। এই 10 বছরের অর্থ সংগ্রহের কঠোর পরিশ্রমে তার জীবন যৌবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তবুও তার ধার্যদের সেই ঐকান্তিক ইচ্ছা থেকেও সে এক পাও সরে আসে না। অথচ
পরিশেষে জানতে পারে নেকলেসটি ছিল নকল এবং তার মূল্য ছিল মাত্র 500 ফ্রাঁ। দরিদ্র এই সুন্দরী মাতিলদার এই চারিত্রিক দৃঢ়তাই গল্পটিকে প্রাণবন্ত ও অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে। মাতিলদার সততা, নিজের দোষে হারানো সে মূল্যবান নেকলেসটি ফিরিয়ে দেবার সাধনা ও আত্মত্যাগ নেকলেস গল্পের মূল প্রতিপাদ্য। আমরা এখন গল্পটির কাহিনী সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। নেকলেস গল্পটি বর্ণিত হয়েছে লেখকের সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে। গল্পের শুরুতে লেখক গল্পের কেন্দ্রীয় চরিত্র মাতিলদার রূপের ও পারিবারিক অবস্থার বর্ণনা করেছেন। অর্থাৎ এই মাতিলদা ছিলেন একজন চমৎকার সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানের পরিবারে তার জন্ম হয়েছে। পরিচিত হবার, প্রশংসা পাবার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের এক কেরানির সাথে তার বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে একদম সাধারণ মানুষের মতো থাকত। সে ছিল সর্বদা অসুখী। সর্বদা তার মনে ছিল দুঃখ, বেদনা, কষ্ট। তার ধারণা যত সব সুরুচি সম্পন্ন ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্য তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দরিদ্র হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। সে মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন তার ভিতরে সবসময় জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রঞ্জের আলোক মণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন মোটাসোটা গৃহভৃত্য। সে কামনা করে একটি বৈঠকখানা, পূর্ণ রেশমি পর্দা যেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন বাহারি চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে সে বিকাল 5টায় গল্পগুজব করার জন্য ছোট্ট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। মাদাম লয়সেল তার কাপড় কেনার জন্য প্রস্তুত হয়েছেন, কাপড় কিনেছেন এবং বল নাচের দিন তার যতই এই দিনটা এগিয়ে আসছে ততই মাদাম লয়সেলকে আরও উদ্বিগ্ন মনে হচ্ছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার কি হয়েছে? মেয়েটি বলে, আমার কোনো মণিমুক্তা, একটা দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি, নিজেকে সুন্দর করতে পারি, নিজের সাজসজ্জা দিয়ে মানুষকে দেখাতে পারি। স্বামী তখন বলল, সত্যিকারের ফুল দিয়ে তুমি সাজতে পারো। মেয়েটি তার কথায় আশ্বস্ত হলো না। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল, আচ্ছা কি বোকা দেখেছো আমরা। যাও, তোমার বান্ধবী মাদাম ফস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া যে গহনা যেন তোমাকে একদিনের জন্য ধার দেয়। মাতিলদা আনন্দ ধ্বনি নিয়ে লাফিয়ে উঠল, সত্যিই তো, এটা আগে আমি কেন ভাবিনি, যে আমার বান্ধবীর তো অনেক গহনা টহনা ছিল, আমি কেন এটা ভাবতে পারিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে খুলে বলল। মাদাম ফস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে নিয়ে বড় একটা জড়োয়া বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে তুমি নিয়ে নাও। মাতিলদা খুব আনন্দের সাথে সবগুলো জড়ো গহনা দেখছিল। হঠাৎ সে একটি কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে, অর্থাৎ
বুকের ভিতরে কেমন যেন একটা ধুক 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 করে উঠল। ইতস্ততভাবে সে জিজ্ঞাসা করে, তুমি ওইখানে আমায় ধার দিবে? শুধু এটা? কেন দেব না, নিশ্চয়ই দেব। বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিপূর্ণ, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়াল্টার্স যে নৃত্য, সে নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। ভোর 4টার দিকে তারা বাড়ি ফিরল। বাড়ি ফিরবার পথে জড়াবার জন্য, শীতের সময় তো জড়াবার জন্য তারা যে আট পরে চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বলনাচের পোশাকের অপরূপ সৌন্দর্যের সঙ্গে এটির দারিদ্র্য সুপরিস্ফুটভাবে ফুটে উঠেছিল। মেয়েটি তা অনুভব করে দ্রুত বের হয়ে আসে। গাড়ি না পেয়ে তারা হতাশ হয়ে সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত পুরাতন একখানা গাড়ি তারা পায়। গাড়িটি তাদের মার্টার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে যায়। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে প্রবেশ করে। তো ফেরার পরে তাকে এই মাতিলদা নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলা চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। তার হাড়খানা গলায় জড়ানো নেই। পোশাকের বহির্বাসে, ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে দেখতে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে হার খুঁজতে বের হয়ে গেল। অর্থাৎ যেসব রাস্তায় তারা হাঁটছিল সেসব রাস্তা সে ঘুরে ঘুরে দেখল। খুঁজতে খুঁজতে সকাল 7টা বাজে। সকাল 7টার দিকে তার স্বামী আবার বাড়িতে ফিরে এলো। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও তিনি দিয়ে এসেছেন। এক সপ্তাহ শেষ হওয়ায় তারা তাদের যে সব আশা ছিল সেটা ভঙ্গ হয়ে গেল। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করল, ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদেরই কি করতে হবে। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করতে লাগলো। প্যালেস রয়্যালে তারা এমন একটি হীরার কণ্ঠহার দেখল যেটা অবিকল তাদের হারানো হারের মতো ছিল। তার দাম 40,000 ফ্রা। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রা ছিল। বাকিটা সে ধার করল। এবার মাদাম লুইসেল দারিদ্র্যের সেই জীবনের ভয়াবহতা বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে। তখন তার জীবনে নেমে আসে এক নতুন অধ্যায়। সে তার দাসীকে বিদায় করে দেয়। তাদের বাসা পরিবর্তন করে নিচু ছাদের কয়েকটি কামরা ভাড়া করল। ঘরের সমস্ত কঠিন কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন মাজা ও ধোয়া, তৈলাক্ত পাত্র ও ঝোল রাঁধার কড়াই মাজার কাজও সে করতে শুরু করলো। সে জল তোলে, সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরিধান করে। সে হাতে নুড়ি নিয়ে মুদি, কষাই ও ফলের দোকানে যায় এবং এই জীবনের তাগিদে শেষ পর্যন্ত সে দর কষাকষি করতে বাধ্য হয়।
তার স্বামী সন্ধ্যাবেলা কাজ করে, সে কয়েকজন ব্যবসার খাতা ঠিক করে, রাতে এক পাতা কাজের বিনিময়ে সে পায় 5 ফ্রা। 10 বছর শেষে তারা সব কিছু পরিশোধ করতে সক্ষম হয়। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা মহিলা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরে শক্ত, কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা এক পাশে মোচড়ানো, হাতগুলো লাল। এক রবিবারে সারা সপ্তাহের দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পস অ্যালিসিস এ ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটু শিশু নিয়ে ভ্রমণরত এক মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। মেয়েটির কাছে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারল না। সে বলল, বোধহয় আপনার ভুল হচ্ছে। না, আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হাই আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা হবার পর থেকেই আমার এই দুর্দিন যাচ্ছে। বেশ কিছু দুঃখের দিনও গেছে। সেই কমিশনারের বনলাসের দিন তুমি আমাকে যে হীরার হার পরতে দিয়েছিলে, সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা আমায় তুমি সেটা ফেরত দিলে? ঠিক সেই গহনার মতোই একটি হীরার হার আমি কিনে দিয়েছিলাম। তার দাম দিতে আমার 10টা বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছু ছিল না, তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তার শেষ পর্যন্ত হয়েছে এবং সেজন্য আমি এখন নিশ্চিন্ত হয়েছি। মাদাম ফস্টিয়ার তাকে মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ। তা তুমি খেয়াল করনি ওই দুটি একরকম ছিল? বলে গর্বের সাথে ও সরল আনন্দে হাসল। এটা দেখে মাদাম ফস্টিয়ারের মনে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট পায় সে বলে, তার দুটি হাত তার নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হাই আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল। তার দাম 500 ফ্রার বেশি হবে না। এভাবে অত্যন্ত নাটকীয় গ্রন্থি মোচনের মাধ্যমে গল্পটির সমাপ্তি ঘটে। প্রায়শ্চিত্ত ও প্রতিশ্রুতি রক্ষায় তথা হারিয়ে ফেলা হার শোধ দিতে দীর্ঘ 10টি বছরের পরিশ্রম ও সাধনায় মাদাম লুইসেল তথা মাতিলদা ও তার স্বামী মিস্টার লুইসেলকে মহত্ব ও উৎকৃষ্টতা দান করেছে। আর এখানেই গল্পটির চমৎকারিত্ব ও সফলতা নিহিত। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।